প্লিজ আপনার মিউট করা। সবাই আছো? হ্যাঁ ম্যাম। তাহলে আবার শুরু করি। দেখো গরিবের ল্যাপটপ তো এরকম ডিস্টার্ব করে, এটা নিয়ে আইডিবি তে ঠিক করতে হবে অথবা নতুন কিছু কিনতে হবে। আপাতত নতুন কিছু কেনার অবস্থা নাই, এটারই ঠিক করতে হবে। তো মাঝে মাঝে ডিস্টার্ব হলে তোমাদের কোঅপারেশন চাই, এরকম ঝামেলা যদি হয় তো দোয়া করি যেন এরকম ঝামেলা আর না হয়। আমরা ছিলাম 6 নাম্বার স্লাইডে। 6 নাম্বার স্লাইডে সবারে বলছিলাম মিউট করতে। তোমরা নিজেরা মিউট করলে না আমার আর এই যে ঝামেলাটা আর হয় না, কারণ আমার তাহলে আবার ব্যাকে যেতে হয়। হ্যাঁ, স্লাইডের ব্যাকে যেতে হয়, তারপরে এই যে এত কিছু হইলো। তোমরা মিউট করে দিও। আচ্ছা, আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান তাহলে আমরা বুঝি। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা শাস্ত্র, আমরা তো পরিণতি জানি। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা শাস্ত্র যে শাস্ত্রে আমরা রাজনৈতিক সব বিষয় নিয়ে আলোচনা করি। আমরা পরিণতিতে নাগরিকতা বিষয়ক আলোচনা করি তাই না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আমরা রাজনৈতিক সকল বিষয়, সেখানে রাষ্ট্র থেকে শুরু করে সরকার, এগুলো সব রাজনৈতিক বিষয়। রাষ্ট্র কিন্তু নিজেও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার, রাজনীতি সম্পর্কিত এই সব বিষয় নিয়ে আলোচনা করে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আর এরিস্টটলকে বলা হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক, কারণ তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম বিজ্ঞানের মর্যাদায় উন্নীত করে। কিভাবে করে? যে প্রাচীন যে গ্রিক নগর রাষ্ট্র ছিল, তখন যখন রাষ্ট্র দর্শনের চর্চা ছিল তখন কিন্তু সেটা ছিল রাষ্ট্র দর্শন। হ্যাঁ, দর্শন কিভাবে? তখন নৈতিকতা আর এই যে রাষ্ট্র সংক্রান্ত চিন্তাগুলো সব একাকার হয়েছিল। নৈতিকতা, তোমরা কি শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, জি ম্যাম। নৈতিকতার সাথে রাষ্ট্রের দর্শন যে চিন্তাগুলো সব একাকার হয়েছিল, তখন প্রথমবারের মতো এরিস্টটল করলেন কি, এই নৈতিকতা থেকে রাষ্ট্র যে রাষ্ট্র সংক্রান্ত রাজনৈতিক চিন্তাগুলো যে আলাদা, প্রথমবারের মতো তিনি আলাদা করেন। এই জন্য তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক উপাধি দেওয়া হয়, কারণ তিনি রাষ্ট্র দর্শনকে বিজ্ঞানের পর্যায়ে নিয়ে যান। আচ্ছা, এরপর দেখো এদের মধ্যে সম্পর্কটা কি। সম্পর্কের আগে আমরা এদের উৎপত্তিগত যে সম্পর্ক সেটা দেখি। সিভিক্স তো আমরা অলরেডি জানি যে সিভিক্স ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে আসছে। আর পলিটিক্স আসছে গ্রিক শব্দ থেকে। পলিটিক্স ল্যাটিন শব্দ থেকে আসেনি, পলিটিক্স এসেছে গ্রিক শব্দ। এটাও কিন্তু দেখো একই রকম, যার দেখো শব্দ দুইটার অর্থ কিন্তু একই। এখানে সিভিস হচ্ছে নাগরিক, আর এখানে হচ্ছে পোলাইটস অর্থ নাগরিক। হ্যাঁ, এখানে সিভিটাস অর্থ নগর রাষ্ট্র, এখানে পোলিস অর্থ নগর রাষ্ট্র। তাহলে আমরা বলবো সিভিক্স যেমন আসছে সিভিস সিভিটাস দুটি শব্দ ল্যাটিন শব্দ থেকে, ঠিক একইভাবে পলিটিক্স পোলাইটস এবং পোলিস এই দুটি শব্দ থেকে আসছে। ঠিক আছে, এই দুটা গ্রিক শব্দ। আমার মনে হয় যে তোমরা যারা মোবাইল ব্যবহার করো তারা সবগুলা পেজের একটা করে স্ক্রিনশট রেখে দিতে পারো, তাহলে পরে তোমাদের নোট করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সম্পর্কে চলে যাই। যে এদের মধ্যে সম্পর্ক কথাটা আসলে কিন্তু আমাদের দুই ধরনের সম্পর্ক আসে, একটা হচ্ছে সাদৃশ্যগত আর অন্যটা হচ্ছে বৈসাদৃশ্যগত। আমরা প্রথমে মিলগুলা দেখবো আর অমিলগুলা দেখবো। আর যদি তোমাকে পার্থক্য বলে তাহলে আর আমাদের মিল দেখার দরকার নেই, শুধুই পার্থক্য। আর যদি সম্পর্ক বলে তখন আমাদের দুইটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে সিমিলারিটি আর ডিসিমিলারিটি। মিলটা দেখো, মিলের প্রথমত হচ্ছে সাদৃশ্যের অর্থগত অভিন্নতা। হ্যাঁ, মিলের প্রথম পয়েন্ট হচ্ছে অর্থগত অভিন্নতা। কেন? এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, দুইটা কিন্তু নাগরিক নগর রাষ্ট্র। সিভিক্সে যেমন নাগরিক নগর রাষ্ট্র থেকে আসছে, পলিটিক্সও ঠিক একইভাবে নাগরিক এবং নগর রাষ্ট্র থেকে আসছে। এই হচ্ছে প্রথম মিল। সেকেন্ড মিলটা দেখো, নিবিড় সম্পর্ক। এদের মধ্যে নিবিড় সম্পর্ক হবার প্রধান কারণটা হচ্ছে এরা পরিণতি হচ্ছে এমন একটা বিষয় যেটা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষুদ্র অংশ। অর্থাৎ আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের বাচ্চা হচ্ছে পরিণতি, কারণ রাষ্ট্রবিজ্ঞানে আমরা ভাস্ট জানি সব রাজনীতি সম্পর্কে, তার একটা ছোট্ট ক্ষুদ্র অংশ হচ্ছে পরিণতি। সুতরাং এদের মধ্যে নিবিড় একটা সম্পর্ক অবভিয়াসলি থাকবে। তৃতীয়ত আলোচ্য বিষয়ে মিল। পরিণতিতে আমরা যা পড়ি এর সবকিছু কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ি, শুধু পার্থক্য যে রাষ্ট্রবিজ্ঞানে আমরা আরো অনেক কিছু পড়ি যেগুলো আমরা পরিণতিতে পড়ি না। আলোচ্য বিষয় মিল যেমন ধরো আমরা সরকার কাঠামো, সরকারের বিভাগ, সংবিধান, তারপর
রাজনৈতিক ইতিহাস যেগুলো ব্রিটিশ ভারত থেকে শুরু করে বাংলাদেশের গুলো, তারপর হচ্ছে আমরা বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, হ্যাঁ, যেমন নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এরকম আমাদের যতগুলো আলোচ্য বিষয় আছে আমরা যেটা সূচিপত্রে পাই, এই সবগুলো আলোচ্য বিষয় হচ্ছে আমরা পৌরনীতিতেও পড়ি, একই সাথে আমরা রাষ্ট্রবিজ্ঞানেও পড়ি, যার জন্য এটা হচ্ছে মিল। এখন আমরা পার্থক্যে চলে আসি। পার্থক্যের প্রথম পার্থক্য হচ্ছে পরিধি এবং বিষয়বস্তুগত পার্থক্য। পরিধিতে পার্থক্য হচ্ছে, যেহেতু আমি বললাম যে পরিণতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বাচ্চা, সেই হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অনেক ভাস্ট। আমরা রাষ্ট্রবিজ্ঞানে কি না পড়েছি, আমি কয়েকটা কোর্সের নাম বলি, তাহলে তোমরা একটু মজাও পাবা। জেন্ডার অ্যান্ড পলিটিক্স, কিভাবে সম্পর্ক, দেখো জেন্ডার অ্যান্ড পলিটিক্স অর্থাৎ লিঙ্গের সাথে লিঙ্গগত ব্যাপারগুলো যে, আর হচ্ছে পলিটিক্স, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিটিক্স, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স, জিও পলিটিক্স, হ্যাঁ, পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল থট, হ্যাঁ, পলিটিক্যাল হিস্ট্রি, এগুলো হচ্ছে আমাদের কোর্স ছিল। তো অর্থাৎ আমরা এমন কোনো জায়গা নাই রাজনীতির, সবগুলা জায়গা আমরা পড়লাম। কিন্তু পরিণতিতে কিন্তু আমরা এত কিছু পড়ছি না। পরিণতিতে কি পড়ছি, আমার ফার্স্ট পেপারের 11টা অধ্যায়ে যা যা আছে, সেকেন্ড পেপারের 11টা অধ্যায়, সরি 10টা অধ্যায়ে যা যা আছে শুধু তাই পড়ছি, 20টা অধ্যায় টোটাল আমাদের। তো আমাদের পরিধিটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। এখানে নাগরিকতার সাথে জড়িত যে বিষয়গুলো আছে শুধু এই বিষয়গুলোই ডিল করব আমরা। এর বাইরে আমি যেমন এথনিসিটি পড়েছে রাষ্ট্রবিজ্ঞানে, সেই এথনিসিটি এখানে আসছে না, এখানে জেন্ডার আসছে না, এখানে এনভায়রনমেন্ট আসছে না, ঠিক আছে? এই যে বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানে আসছে সেই বিষয়গুলো কিন্তু পরিণতিতে আসছে না, যার জন্য দেখা যাচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অনেক ব্যাপক আর পরিণতির পরিধি হচ্ছে সংক্ষিপ্ত। এর জন্য এটা হচ্ছে পার্থক্য। সেকেন্ড পার্থক্যটা হচ্ছে বিষয় নির্ধারণ এবং গুরুত্বের ক্ষেত্রে। বিষয় নির্ধারণ আর গুরুত্বের ক্ষেত্রে দেখো, পরিণতি কিন্তু নাগরিকতার সাথে জড়িত বিষয়গুলোকে অধিক এমফেসাইজ করে, হ্যাঁ, বেশি গুরুত্ব দিয়ে থাকে। অন্যান্য বিষয়ে হয়তো খুব একটা গুরুত্ব দিবে না, তাকাবেও না। এবং পরিণতি যেহেতু আকারে ছোট, ইন্টারমিডিয়েটের 2 বছরের জন্য প্রণয়ন করা হয়েছে, তাই এখানে অল্প কিছু বিষয় নিয়ে তোমাদের আলোচনা করা হচ্ছে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের সাথে জড়িত সকল বিষয়ে গুরুত্ব আরোপ করে, কিন্তু রাষ্ট্র কিন্তু নাগরিকতা নিয়ে খুব একটা চিন্তা করে না। নাগরিকতা সংক্রান্ত বিষয়গুলোতে রাষ্ট্র গুরুত্ব দেয় না, রাষ্ট্র রাজনৈতিক বিষয়ে গুরুত্ব দেয় রাষ্ট্রবিজ্ঞান, আর পরিণতি গুরুত্ব দেয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে আমাদের পার্থক্যের জায়গা হচ্ছে এরা কোন জায়গাগুলোতে গুরুত্ব বেশি দিচ্ছে, এদের গুরুত্বের জায়গাগুলো ভিন্ন। তারপর তৃতীয়ত দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। প্রথমত পরিণতি সবকিছু নাগরিকতার দৃষ্টিতে দেখে, যে আমি অ্যাজ এ সিটিজেন আমার কি করণীয়, আমার দায়িত্ব কর্তব্য। তারপর অ্যাজ এ সিটিজেন আমার জানা দরকার আমার বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, আমার দেশের সংবিধান কি, এই দৃষ্টিতে দেখে, সবকিছু নাগরিকের দৃষ্টিতে দেখে। আর রাষ্ট্রবিজ্ঞানে সবকিছু রাজনৈতিক দৃষ্টিতে দেখে, এটা হচ্ছে পার্থক্য। এই যে দেখো, মূলত দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, পরিণতি সুশাসন, যেহেতু এটা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, তাই যে কোনো সমস্যা যখন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব সমস্যাকে সে নাগরিকতার দৃষ্টি থেকে দেখে, সবকিছু নাগরিকতার দৃষ্টি থেকে দেখে। আর অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু তা না, রাষ্ট্রবিজ্ঞান সবকিছু রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখে। আর সর্বশেষ পার্থক্য হচ্ছে উৎপত্তিগত পার্থক্য, যে পরিণতি হচ্ছে ল্যাটিন শব্দ থেকে উদ্ভব হয়েছে, আর রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে, বলো তোমরা বলো, রাষ্ট্রবিজ্ঞান কি কোন শব্দ থেকে উদ্ভব? গ্রিক থেকে উদ্ভব হয়েছে। গ্রিক। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা লিখতে পারবো না পরিণতি রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক? খুব সহজ না? জি ম্যাম। একদম জি। দুর্ভাত। পরবর্তী শাস্ত্রে চলে যাই। পরবর্তী শাস্ত্রে যাওয়ার আগে একটা কার্টুন দেখো, 2টা পিজিয়ন এখানে পায়রা। প্রথম পায়রাটা বলছে হোয়াট আর আদার ওয়ার্ডস ফর সিভিক্স, সিভিক্সের জন্য আর অন্যান্য শব্দগুলো কি কি আছে। তখন দ্বিতীয় পায়রাটা, সে কিন্তু গ্র্যাজুয়েট, তার মাথায় দেখো টুপিটা দেখলেই বুঝতে পারবা, আর ও হচ্ছে কলেজ বয়। সে বলছে সিভিক্সের অন্যান্য নাম কি, তখন গ্র্যাজুয়েট যে পলিটিক্যাল সায়েন্স থেকে আসছে সে বলতেছে পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স, স্টেট ক্রাফটস, গভর্নমেন্ট, স্টেটম্যানশিপ, পলিটি, ক্যাম্পেইনিং, অ্যাফেয়ার্স অফ স্টেট, অর্থাৎ এই সব কিছুই কিন্তু সিভিক্সের সাথে জড়িত। এমনি এমনি দিলাম, মাঝে মাঝে একটু টুইস্ট লাগে। একটা উদ্দীপকে চলে আসি। আমরা আজকে যা পড়লাম, আমাদের সময় মনে হয় বেশি নাই। জেএসসি পরীক্ষায় দেখো, জেএসসি পরীক্ষা পাশের পর শাফিন নবম শ্রেণীতে ভর্তি হবার প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত। সে ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানী হতে চায়। শাফিনের বাবা একজন রাজনীতিবিদ। শাফিনের বাবা শাফিনের আগ্রহের বিষয়টি বিবেচনায় রেখে তাকে মানবিক বিভাগে ভর্তি হবার পরামর্শ দিলেন, কারণ তিনি জানেন মানবিক বিভাগের একজন শিক্ষার্থী পরিণতি পাঠের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রাথমিক ধাপ অতিক্রম করে। প্রথম প্রশ্ন ক, পুলিশ শব্দটির অর্থ কি?
নগর রাষ্ট্র। নাগরিক। পুলিশ নগর শব্দের রাষ্ট্র। অর্থ কি ছিল আমরা একটু দেখে আসি। নগর রাষ্ট্র। আচ্ছা বলতে থাকো তোমরা, আমি দেখে আসি কি আসলে। নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র। আচ্ছা আমরা পড়ছি এটা, পুলিশ হচ্ছে নগর রাষ্ট্র। ম্যাম আপনার আওয়াজ শোনায় না। কেন? আমি তো আনমিউট করি নাই। ম্যাম অনেক আস্তে আস্তে শোনায়। এই সবাই মিউট করো প্লিজ, তোমরা সবাই মিউট করো। আমি যদি এখন আবার এসকেপ করে পিছনে যাই তাহলে আমার স্ক্রিনের সমস্যা হলে তো আবার টাইম আউট হয়ে যাবে। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন খ, পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞান পরস্পর সংযুক্ত বিষয় অনুধাবনের জন্য। তাহলে কি করবা, আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি এটাকে সংক্ষিপ্ত একটা সামারি করবা। সামারি করে 2 এর জন্য লিখবা আধা পৃষ্ঠা, ঠিক আছে? হাফ পেজে যতখানি ধরে এরকম একটা সামারি তৈরি করে ফেলবা। এটার জন্য পয়েন্টস এর দরকার নাই, অনুধাবন তো, অনুধাবনে পয়েন্টস না দিলেও চলে। 3 প্রশ্নে কি বলছে, গতে প্রয়োগে উদ্দীপকে উল্লিখিত বিষয়টি পাঠ্য বিষয় হিসেবে গ্রহণের ফলে সাফিন কোন ধরনের সুফল লাভ করতে পারে? আচ্ছা বলো তো সাফিন কোন ধরনের সুফল লাভ করতে পারে? প্রথমে বলতে হবে উদ্দীপকে উল্লিখিত কোন বিষয়টি পাঠ্য বিষয় হিসেবে সাফিন গ্রহণ করতেছে। সে মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে মানবিক বিভাগে ভর্তি হয়ে সে পৌরনীতি নিল। হ্যাঁ, পৌরনীতি নেওয়ার পর সে কি সুফল পেল? সে যেহেতু পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত ধারণা বা সংক্ষিপ্ত একটি অংশ, তাই পৌরনীতি নেওয়ার মাধ্যমে সে রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক যে ধারণা সেটা লাভ করলো। অর্থাৎ আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে যা পড়ি তার শর্ট ভার্সনটা কিন্তু পরিণতিতে পড়ছি, তাহলে সে প্রাথমিক ধারণাটা পরিণতির মাধ্যমে পেলো। এরপর আমরা একটা ব্যাখ্যায় চলে যাব যে রাষ্ট্রবিজ্ঞানে আমরা কি কি পড়তে যাচ্ছি, পরিণতি তার সংক্ষিপ্ততে কি কি পড়বো। তখন আমরা আমাদের যে পাঠ্যসূচি আছে সেখানকার আলোচ্য বিষয়গুলো, সরকার, সংবিধান, সরকারের বিভাগসমূহ, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দল, তখন আমরা ওই আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে ব্যাখ্যা করব। এগুলো কিন্তু সবসময় একটু চিন্তা করে লিখতে হয়, কারণ হুবহু বইয়ে নাও থাকতে পারে, তোমরা তো সৃজনশীল সিস্টেমে। আর 4-এ বলা হয়েছে উদ্দীপকের শেষোক্ত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরিণতি অর্থাৎ পরিণতি পাঠের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রাথমিক ধাপ অতিক্রম করে। এটা হচ্ছে তোমাদের চিন্তন দক্ষতার পরিচয়। নিজের মাথা খাটিয়ে সুন্দর করে লিখতে হবে যে আমি মনে করি যে আসলেই পরিণতি পাঠের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রাথমিক ধাপ অতিক্রম করে, কারণ আমি মনে করি, এরপর বিশ্লেষণে চলে যাবা যে পরিণতি যে বিষয়টি এটি রাষ্ট্রবিজ্ঞান থেকেই এসেছে উৎসারিত মূলত। পরিণতিতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়গুলো আলোচিত হয় তার সংক্ষিপ্ত ধারণা আমরা পরিণতিতে অর্জন করি, তারপর আবার ওই আলোচ্য বিষয়গুলো, হ্যাঁ কোন কোন আলোচ্য বিষয়গুলো আমরা পরিণতিতে পড়ছি এবং ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে পড়বো, যার জন্য আমরা প্রথমেই ধারণা পাওয়ার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান এই যে পড়তে হবে ভবিষ্যতে তার সংক্ষিপ্ত ধারণা আমরা আগেই পেয়ে যাই। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান আমরা আরো ভালোভাবে এবং বিস্তারিত আকারে জানতে পারি, এবং এরপরে রাষ্ট্রবিজ্ঞানে আরো গভীর পর্যায়ে গিয়ে আমরা একজন রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার জন্য যে পরিমাণ গবেষণার প্রয়োজন তার যে প্রাথমিক যে জ্ঞান সেটা আমরা রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে পরবর্তীতে জানতে পারি। ঠিক আছে? এইভাবে চাপাবাজির সুযোগ আছে, চাপাবাজিও করতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের টপিক। এখন দেখো তো আর কতক্ষণ আছে, 5 মিনিট, পরেরটা শুরু করে দিই আমি। দ্বিতীয় যে শাস্ত্র সেটি হচ্ছে অর্থনীতি। আপনাদের অর্থনীতি কাজ শুরু হয়ে গিয়েছে, অর্থনীতি সম্পর্কে মোটামুটি ধারণা সবার আছে, কারণ আমি জানি যে নবম শ্রেণীতে সবার অর্থনীতি বাধ্যতামূলক ছিল, তাই না? তাহলে আমরা অর্থনীতি সম্পর্কে জানি, পরিণতি সম্পর্কে অলরেডি জানি। আর অর্থনীতি সম্পর্কে কি জানি আমরা, যে অসীম অভাবের মধ্যে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করার জন্য যে আমরা শাস্ত্রটি পড়ি সেই শাস্ত্রকে অর্থনীতি বলে। অর্থনীতি মূলত উৎপাদনের 4টি উপকরণ নিয়ে আলোচনা করে। 4টি উপকরণ কি? উৎপাদন, ভূমি, শ্রম, মূলধন। আচ্ছা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করে। তো যদি তোমার এইটা প্রশ্নে আসে উদ্দীপকে এই দুইটা শাস্ত্রের সম্পর্ক, তখন বই কিন্তু অর্থনীতির সংজ্ঞা দেয় নাই। দাঁড়াও পেজ নাম্বার বলতেছি তোমাদেরকে, তোমাদের পেজ খুঁজে পাবা না, আমারটা আগে না, 14 পেজ দেখো, 14 পেজ দেখো, সংজ্ঞাটা দেয় নাই কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করব যে শাস্ত্রের কথাই উল্লেখ করবে সে শাস্ত্রের সংজ্ঞাটা আগে দিবা। ঠিক আছে, যে শাস্ত্রের কথা উল্লেখ করবে সংজ্ঞাটা আগে দিবা, সেটা তোমার বইয়ে না থাকলে গুগল থেকে নিবা অথবা আমি তোমাদেরকে প্রোভাইড করব।
অর্থনীতি যেহেতু তোমরা Okay, জানো, miss. অলরেডি ক্লাস করেছো ম্যাডামের কাছে, আমরা সম্পর্কে চলে যাই। পৌরনীতি ও অর্থনীতি সম্পর্কের প্রথম সাদৃশ্যটা হচ্ছে অভিন্ন লক্ষ্য। উভয়ই কিন্তু নাগরিকদের উন্নয়নের জন্য কাজ করে। একজন হচ্ছে নাগরিকের যে রাজনৈতিক দিকগুলো ওগুলো নিয়ে কাজ করে, আর আরেকজন হচ্ছে অর্থনৈতিক দিক। মূল কথা হচ্ছে উভয় জনকল্যাণ নিয়ে কাজ করে, তাই তো? ঠিক না? উভয় কিন্তু মানুষের কল্যাণ নিয়ে কাজ করে। তারপর তারা বলছে যে কিভাবে নাগরিকতা অর্জন করা যায়, কিভাবে সুনাগরিক হওয়া যায়, অর্থাৎ নাগরিকতা বিষয়ের কল্যাণের সাথে জড়িত বিষয় প্রশ্নগুলো সলভ করবে হচ্ছে পৌরনীতি, আর নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যা কিছু করা লাগে সেটা সলভ করবে হচ্ছে অর্থনীতি। তো উভয়ের উদ্দেশ্য মূলত জনগণের কল্যাণ বা নাগরিকের কল্যাণ, তাই লক্ষ্যের দিকে আমরা সাদৃশ্য পাচ্ছি। দ্বিতীয় সাদৃশ্য হচ্ছে অভিন্ন আলোচ্য সূচি। এখানে আমরা অভিন্ন আলোচ্য সূচির মধ্যে দেখছি যে যে কোনো রাজনৈতিক বিষয়ের একটা যেমন অর্থনৈতিক দিক থাকে, তেমন প্রতিটা অর্থনৈতিক যে ধরো বাজেট, এই বাজেটের কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ আছে। এই বাজেট কেন তৈরি করছে বা এটা যে প্রস্তাব মানে উত্থাপন করছে, সেও কিন্তু একজন রাজনীতিবিদ। প্রত্যেকটা রাজনৈতিক বিষয় যেমন একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থাকে, আবার অর্থনৈতিক বিষয়ে রাজনৈতিক দৃষ্টিকোণ থাকে। বইয়ের ভাষায় আসি যে রাজনৈতিক সমস্যার যেমন অর্থনৈতিক দিক আছে, আর অর্থনৈতিক সমস্যার রাজনৈতিক দিক আছে। সেটা কিভাবে, যে একজন অর্থনীতিবিদকে যখন অর্থনৈতিক এজেন্ডাগুলো তৈরি করতে হয়, ধরো আমাদের অর্থমন্ত্রীকে যখন বাজেট তৈরি করতে হবে, তাকে কিন্তু রাজনীতি সম্পর্কে জানতে হবে, তার দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কি, তাকে জানতে হবে বহির্বিশ্বের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক কি, এবছর আমরা কি পরিমাণ ডোনেশন পেতে যাচ্ছি। আমরা কিন্তু বৈদেশিক ফান্ড ছাড়া আমাদের অর্থনীতির বাজেট কোনোবার কিন্তু আমাদের আয় ব্যয়ের কিন্তু ভারসাম্য আনতে পারি না। আমাদের আমাদের আয়ের ক্ষেত্রের চেয়ে ব্যয়ের খাতটা সবসময় এত বেশি থাকে যে ফরেন ডোনেশন, ফরেন কারেন্সি ছাড়া আমরা কখনো এটা মেকআপ করতে পারি না। তাহলে অর্থনীতিবিদকে জানতে হচ্ছে রাজনৈতিক এইগুলো। আবার অন্যদিকে একজন রাজনীতিবিদ যখন তার দেশের রাজনৈতিক কর্মসূচি, ধরো ওরা সংবিধান প্রণয়ন করবে, রাজনীতিবিদরা সংবিধান প্রণয়ন করতে যাচ্ছে, তখন কিন্তু তাকে আবার তার দেশের অর্থনৈতিক অবস্থাটা জানতে হবে। আমার দেশ কি কৃষি নির্ভর, বা আমার দেশ কি শিল্প নির্ভর, এইসব চিন্তা করে তাকে তার দেশের সংবিধানটা প্রণয়ন করতে হবে। সে তার সংবিধানে কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিবে। এভাবে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন সম্পদের বন্টন, কর উৎপাদন বন্টন ব্যবস্থা, বৈদেশিক বাণিজ্য, বাজেট, এরকম অনেকগুলা উদাহরণ দেওয়ার পরে তারা বলছে জনসংখ্যা সমস্যার সমাধান। এই সবগুলা কিন্তু একই সাথে পরিণতি সুশাসনের আলোচ্য বিষয় এবং একই সাথে অর্থনীতির আলোচ্য বিষয়। তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টটা হলো যে অভিন্ন আলোচ্য সূচি, আমরা একই জিনিস আলোচনা করতে যাচ্ছি। থার্ড পয়েন্টটা হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। রাষ্ট্রের যে সকল কাজ আছে, অর্থনৈতিক যে সকল কাজ বলো, প্রত্যেকটা দুইটা ভিউ আছে, একটা রাজনৈতিক আর অন্যটা হচ্ছে অর্থনৈতিক ভিউ। একটাকে ছাড়া অন্যটা কিন্তু কমপ্লিট করা যায় না। কারণ তোমার দেশে রাজনীতি যদি অস্থিতিশীল হয়, তোমার দেশের